ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দিনভর কমিশন বৈঠক শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি জানান, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করা হয়েছে। এছাড়া প্রবাসীদের ভোটাধিকার, পোস্টাল ভোটের ব্যবস্থা ও নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। আরও জানাচ্ছেন শিমুল খান। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি পাওয়ার পর বৃহস্পতিবার দিনভর বৈঠক করে নির্বাচন কমিশন। অনুষ্ঠিত হয় নবম কমিশন সভা। বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সানাউল্লাহ। তিনি জানান, ডিসেম্বরের প্রথম দিকেই ঘোষণা করা হবে নির্বাচনী তাফসিল। আর চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারাই পারবেন ভোট দিতে। 2025-এর 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। যেদিন নির্বাচনটা হবে তার থেকে আনুমানিক 60 দিন আগে। তো নির্বাচনটা তো সাধারণভাবে আপনারা বুঝতেই পারতেছেন, রোজার আগে। রোজা যদি হয় 18 তারিখ, ডেফিনেটলি তার আগে তো 2-4 দিন সময় দিবেন ফর দ্য নিউ গভর্নমেন্ট টু টেক ওভার, শপথ গ্রহণ ইত্যাদি। তার আগে নির্বাচন হবে। সো নির্বাচনে যে ডেটটা হবে টেন্টেটিভলি তার থেকে 60 দিন আগে আপনারা হিসাব করে। আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দেবে নির্বাচন কমিশন। আপনারা জানেন যে প্রবাসে আমাদের বাংলাদেশি ভোটার যারা আছেন তাদের এবারে ইনশাল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই। এবারের মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট। প্রবাসীরা ভোট দিবেন সিম্বল যখন অ্যাসাইন করা হবে প্রার্থীদেরকে, তারপরে সেইভাবে তাদেরকে নির্দেশনা দেয়া থাকবে। কমিশন সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। শিমুল খান, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের কাজ শুরু হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই অধ্যায়ের প্রধান কাজ হচ্ছে সুন্দরভাবে নির্বাচন করা। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সূচনা বক্তব্যে এই কথা বলেন তিনি। বৈঠক শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গত 1 বছরে উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়নের হার 78.41%, যা এই যাবৎকালে সর্বোচ্চ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বারের মতো সচিবালয়ে প্রবেশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকের শুরুতেই দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য কেন্দ্রের প্রশাসন এবং মাঠ প্রশাসনকে কিভাবে কাজ করতে হবে সেই নির্দেশনাও দেন তিনি। বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজকে ইলেকশন কমিশন নিয়ে প্রথমে উনি যে বক্তৃতা দিলেন, এরপরে তেমন একটা আলাপ হয়নি ইলেকশন নিয়ে। বাট পুরো ক্যাবিনেটের, পুরো কাউন্সিল অফ অ্যাডভাইজারের এখন পুরো মূল ফোকাসটা হচ্ছে কিভাবে একটা দেশে ফ্রি, ফেয়ার এবং খুব উৎসবের মতো ফেস্টিভ একটা ইলেকশন করা যায়। তিনি বলেন, প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায়ের কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার, যার প্রধান কাজ নির্বাচন সুন্দরভাবে করা। চিফ অ্যাডভাইজার তার ইন্ট্রোডাক্টরি রিমার্কসে বলেছেন যে আমাদের 5 তারিখে আমাদের প্রথম অধ্যায়ের শেষ হয়েছে। উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায়ের শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে চলতি বছরের 31 জুলাই পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার 78.41%, যা এই যাবৎকালে সর্বোচ্চ বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 8 আগস্ট 2024 থেকে 31 জুলাই 2025 পর্যন্ত 315টি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে 247টি, এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে 78.41। এটা ক্যাবিনেট সেক্রেটারির মিটিংয়ে বলেছেন, এটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টের স্বাধীনতার পরে যে কোনো গভর্নমেন্টের জন্য এটা একটা রেকর্ড, এই বাস্তবায়নের রেকর্ড। বিগত 1 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক খাতের যথেষ্ট অগ্রগতি এবং খাদ্য মজুদ বেড়েছে বলেও দাবি করেন শফিকুল আলম। গত বছর যখন শেখ হাসিনা পালিয়ে যান, তখন আমাদের খাদ্যের মজুদ ছিল 18 লক্ষ মেট্রিক টন, এখন আমাদের 21 লক্ষ মেট্রিক টন। রাকিব হাসান,
মাইটিভি, ঢাকা। আগামী জাতীয় সংসদ যেন মেধাবীদের পাঠশালা হয় সেই চেষ্টা করছে বিএনপি, আর সেই লক্ষ্যে সব দলের একসাথে বসার মতো পরিবেশ তৈরি করতে কাজ চলছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে দুপুরে তিনি এই কথা বলেন। এদিকে মহাখালীর গাউসুল আজম মসজিদে বাংলাদেশের জমিয়াতুল মুদাররিসিনের সভাপতি এএমএম বাহাউদ্দিনের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আগামীর সংসদ যেন মেধাবীদের পাঠশালা হয়, বিএনপি সে চেষ্টা করছে বলে দাবি করেন এই বিএনপি নেতা। আগামী জাতীয় সংসদ যাতে একটি মেধাবীদের একটা পাঠশালা হয়, প্রতিভাবানদের যাতে স্থান হয়, সেরকম আমাদের চিন্তা চেতনা আছে। কারণ ওইটাই জাতীয় সংসদের এই সার্বভৌম হাউসটাই হচ্ছে জাতির সমস্ত বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দু। একই দিন বিকেলে মহাখালীর গাউসুল আজম মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ জমিয়াতুল মুদাররিসিনের শীর্ষ নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং নজরুল ইসলাম খান। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন তারা। বাংলাদেশে ইসলামী কোরআন সুন্নাহর বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না। আমরা সমস্ত মানুষের সাথে কথা বলছি, রাজনৈতিক অরাজনৈতিক ইসলামপন্থী সমস্ত দলের সাথে কথা বলছি। অনেক সরকার আসছে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দেওয়া সম্ভব হয় নাই। আল্লাহর প্রতি আসলে আস্থা বিশ্বাস চেষ্টা করেছে মানুষ, কিন্তু মানুষের মন থেকে তো এটা সরাতে পারে না, সম্ভব না। আলোচনার বিষয়ে বিস্তারিত না জানালেও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেন জমিয়াতুল মুদাররিসিনের নেতারা। মাদ্রাসা শিক্ষারা এই দেশের আলেমরা যারা করছেন নিজের পয়সায়। আফজাল হোসেন, মাইটিভি, ঢাকা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি বছরেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে নির্বাচন পরিচালনার পাশাপাশি জনগণের ভোটে ক্ষমতায় অধিষ্ঠিত হলে প্রধানমন্ত্রী হয়ে দেশের কল্যাণে কাজ করে যাবেন। মাইটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। 111 সরকার ক্ষমতায় আসার পর চাপের মুখে 2008 সালের 11 সেপ্টেম্বর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে পাড়ি জমাতে হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে। অমানসিক নির্যাতনের কারণে গুরুতর অসুস্থ হয়ে দেশ ত্যাগ করলেও উন্নত চিকিৎসার পাশাপাশি দীর্ঘ 20 বছর ধরে লন্ডনে বসেই বাবা জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। এই যাত্রা কিন্তু খুব সহজ নয়। বিগত আওয়ামী লীগ সরকার বারবার বিএনপিতে ভাঙন ধরাতে চাইলেও তারেক রহমানের বিচক্ষণতার কারণে আজও ঐক্যবদ্ধ রয়েছে দলটি, যার ফলশ্রুতিতে 16 বছরের লড়াই সংগ্রাম ও 24-এর গণ অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতারা। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি লন্ডন সফরকালে 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অবশেষে ফেসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করার ঘোষণা দেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। দেশ জুড়ে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় নির্বাচন প্রত্যক্ষভাবে পরিচালনা করবেন বলে জানান তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। যেহেতু নির্বাচনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তো তার মানেই তো তফসিল আমরা আশা করতে পারি নভেম্বর বা লেটেস্টও যদি হয়তো ফার্স্ট উইক অফ ডিসেম্বর হবে। তো এই বছরেই তো উনি নির্বাচনে ফিরবেন, ওনার নেতৃত্বেই তো দল নির্বাচনে যাবে। এই বছরই ফিরছে, হয়তো আর কয়েক মাস আছে এই বছর শেষ হওয়ার, তো মানে ম্যাটার ইজ ক্লিয়ার আর কি। তিনি বলেন, জনগণ ভোট দিয়ে বিএনপিকে আবারও ক্ষমতায় বসালে দেশের হাল ধরবেন তারেক রহমান। এই মুহূর্তের বিরোধী দলীয় রাজনৈতিক নেতা হিসাবে ইজ দি সিনিয়র মোস্ট পলিটিক্যাল প্রিন্সিপাল নাও, যাকে নিয়ে মানুষ অনেক আশা, যাকে নিয়ে মানুষ, যাকে ঘিরে
মানুষ অনেক স্বপ্ন দেখে। যাকে বাবা হচ্ছে এই মুহূর্তে পারহ্যাপস the most principal person that is in line for the candidature of Prime Minister of Bangladesh post elections. উনি তো ইনশাল্লাহ আমাদের আগামী প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট। তো in terms of এটা তো ক্লিয়ার। হুমায়ুন বলেন, বাবা জিয়াউর রহমানের আদর্শ ধারণ ও লালন করে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাবেন ছেলে তারেক রহমান। চিন্তা ভাবনা মানে দেশের মানুষকে নিয়ে উনি করছেন, দলের নেতৃত্ব দিচ্ছেন। দল আপনার 31 দফার মাধ্যমে মানুষের সাথে থ্রু আউট দি কান্ট্রি একটা সম্পৃক্ততা, একটা এঙ্গেজমেন্ট হচ্ছে। ইউসুফ আলী, মাইটি, ঢাকা। 2 বছর পরে নির্বাচিত সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে এমনটা করার সুযোগ নেই। ভোটের আগে এটি বাস্তবায়ন করতে হবে। এই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিকেলে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র, শিক্ষক জনতার অবদান ও করণীয় শীর্ষক এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। জামায়াত সেক্রেটারি বলেন, ঘোষণাপত্রে একটি দলের একক চিন্তার প্রতিফলন ঘটেছে বলেও প্রশ্ন উঠছে। এসএম আরিফের রিপোর্টে বিস্তারিত। এটাকে আমি ধারণ করে আমার বক্তব্য। জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র, শিক্ষক জনতার অবদান ও করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আদর্শ শিক্ষক ফেডারেশন। এ সময় বক্তারা বলেন, জুলাই ঘোষণাপত্রে শিক্ষক ছাত্রদের অবদান উল্লেখ করা হয়নি। এই প্রেস ক্লাবের সামনে আমি লুঙ্গি পরা শিক্ষকদেরকে দেখেছি, যারা ঘর থেকে প্যান্ট পরে আসার সময় নেন নাই, তার আগে তার ছাত্রদেরকে বাঁচাবার জন্য ফ্যাসিবাদের গুলির সামনে দাঁড়িয়েছেন। সেই শিক্ষকদের দাবি না মানলে বাংলাদেশকে সামনের দিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে এটা কেউ বিশ্বাস করে না। যেমন তেমন করে নির্বাচন হয়ে তারা ক্ষমতায় যেতে পারলেই হয়। আমরা একজন ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি, নির্বাচনের মাধ্যমে অন্যায়ভাবে আর একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে আসুক, জনগণ এটা হতে দেবে না। জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ নির্বাচন হতে হবে বলে দাবি করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গুরুত্বপূর্ণ ঐক্যমত্য যেসব ইস্যুতে তৈরি হবে, এইগুলোকে একটা চার্টার তৈরি করে জুলাই চার্টার নামে, জুলাই সনদ নামে এটাকে আরেকটা দলিল বানাতে হবে এবং এটারও একটা আইনি ভিত্তি দিয়ে এইটার ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে। সেই নির্বাচন হবে নিরপেক্ষ, অবাধ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। জুলাই আন্দোলন ঘিরে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের উপর প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষের শুনানির জন্য আগামী 13 আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আন্দোলনে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 5 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মিফতা গালিব। জুলাই আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের উপর প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষে শুনানির জন্য আগামী 13 আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালে ফরমাল চার্জের উপর শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে 1 সপ্তাহের সময় চান আসামিপক্ষের আইনজীবীরা। পরে আবেদন মঞ্জুর করে আগামী 13 আগস্ট দিন ধার্য করে ট্রাইব্যুনাল 2। আজকে প্রসিকিউশনের পক্ষে চার্জ হিয়ারিং আমরা কমপ্লিট করেছি। ডিফেন্স সময় চাওয়ায় অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে আগামী 13 তারিখ অর্থাৎ 13 আগস্ট ডিফেন্সের শুনানির এবং তাদের কিছু আবেদন আছে সেই আবেদনগুলোর শুনানির জন্য দিন ধার্য করেছে। হত্যার পরে অথবা জীবিত অবস্থায় এই 6 জনকে যে পুড়িয়ে তাদের শরীর বিকৃত করে দেওয়া হয়েছে, এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইনহিউম্যান অ্যাক্ট, মানে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ। এটাও একটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। এদিন সকালে এই মামলার 8 আসামিকে কারাগার থেকে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।
এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় 5 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে। কার্নিশে ঝুলেছিল একজন ব্যক্তি, তাকে গুলি করা হয়েছিল। একজন বাড়ির ভিতরে একজন শিশুকে কোলে নিয়ে তার দাদি ছিল, সেই শিশুর মাথার এক পাশে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এবং আরও একজনকে হত্যার অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রসিকিউশনের পক্ষে ফরমাল চার্জটি দাখিল করেন প্রসিকিউটর মোহাম্মদ ফারুক আহমদ। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবির উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় প্রতিষ্ঠানটির সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার এই আদেশ দেন আদালত। এর আগে বেরোবির সাবেক উপাচার্য AKM নুরুন নবী, নাজমুল আহসান কলিমুল্লাহ সহ 5 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। এই দিন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম নিষেধাজ্ঞার আবেদন করেন। এর আগে ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করে ডিএবি। দুদকের মামলায় রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় 195 কোটি টাকা পাচারের অভিযোগের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা জি.কে. শামীমকে 10 বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ASM আব্দুল মুবিন ও বিচারপতি মোহাম্মদ জাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ দুপুরে জি.কে. শামীমের আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন। 2023 সালের 17 জুলাই জি.কে. শামীমকে 10 বছরের সাজা দিয়েছিলেন ঢাকার একটি আদালত। 2020 সালের 10 নভেম্বর একই আদালত এই মামলায় জি.কে. শামীম এবং তার 7 দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID অভিযুক্তদের বিরুদ্ধে 2020 সালের 4 আগস্ট চার্জশিট জমা দেয়। দেশে গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও 408 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া 3 জনের মধ্যে 2 জন পুরুষ ও 22 বছরের একজন নারী। পুরুষদের মধ্যে একজনের বয়স 53 ও অপরজনের বয়স 18 বছর। প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 94 জন, বরিশাল বিভাগে 73 জন, ঢাকা বিভাগে 59 জন, চট্টগ্রাম বিভাগে 58 জন, রাজশাহী বিভাগে 52 জন, খুলনা বিভাগে 37 জন, ময়মনসিংহ বিভাগে 25 জন, রংপুর বিভাগে 7 জন ও সিলেট বিভাগে 3 জন ভর্তি হয়েছেন। শুরুতে প্রসঙ্গ প্রবাস। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ নিবং তেবাল বুকিত তাম্বুনের একটি কারখানায় এক যৌথ অভিযানে মোট 307 জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 306 জনই বাংলাদেশি নাগরিক। অভিবাসন আইন 1959/1963 এর ধারা লঙ্ঘনের বিভিন্ন অপরাধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে গ্রেফতার করেছে। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান বলেন, অভিযানে মোট 749 জন অভিবাসী কর্মীর কাগজপত্র তল্লাশি করা হয়েছে। পরে মোট 307 জন বিদেশি কর্মীর মধ্যে বিভিন্ন অপরাধের অভিযোগ পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে পারমিট সেক্টরের অপব্যবহার, অননুমোদিত স্থানে কাজ করা, মেয়াদ উত্তীর্ণ পারমিট এবং বৈধ ভ্রমণ নথি না থাকা। তবে সবচেয়ে বেশি অপরাধ শনাক্ত করা হয়েছে যাদের পরিচ্ছন্নতা খাতে কাজের অনুমতি ছিল কিন্তু তারা কারখানায় গিয়ে কাজ করত। এক সেক্টরের পারমিট নিয়ে অন্য সেক্টরে কাজ করা দণ্ডনীয় অপরাধ। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে 306 জন বাংলাদেশি এবং একজন নেপালি নাগরিক, যার বয়স 20 থেকে 40 বছরের মধ্যে। যাওয়া ইমিগ্রেশন ডিপোতে রাখার আগে তাদের আরও তদন্তের জন্য ইমিগ্রেশন অফিসে নেওয়া হয়েছে।
Selepas didapati melakukan pelbagai kesalahan 10 pagi itu dikendalikan Jabatan Imigresen JIM dengan kerjasama Jabatan Pendaftaran Negara JPN, Majlis Bandara Seberang Perairan. সৌদি আরবে বাংলাদেশিদের অপরাধের প্রবণতা দিন দিন বেড়েই চলছে। প্রত্যেক দিন বাংলাদেশিদের হাতে অপহরণ কিংবা ছিনতাইয়ের কবলে পড়ছে অন্য কোনো না কোনো বাংলাদেশি। অপহরণ করে অপহরণকৃত ব্যক্তিকে নির্যাতন করে দেশে ফোন দিয়ে আদায় করা হচ্ছে মুক্তিপণ। প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান, রিয়াদে এসব ঘটনা বেশি ঘটছে। রিয়াদে এর মধ্যে বেশ কয়েকটি চক্র গ্রেফতারও হয়েছে। তবে শুধু গ্রেফতার হলে হবে না, সৌদি আরবের সাধারণ প্রবাসীরা বলছেন দূতাবাসের হস্তক্ষেপ খুবই জরুরি। যারা গ্রেফতার হচ্ছেন তারা যেন কোনোভাবে জেল থেকে বের হতে না পারে, দূতাবাসকে সেই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। সম্প্রতি রিয়াদের হারাতে এই অপরাধের দমনে চলছে বিশেষ অভিযান। আর এই অভিযানে শীর্ষ অপরাধী সিলেটের কালা মিয়া গ্রেফতার হয়েছেন। অন্যদিকে আরেক স্থানে মাহবুব গ্রুপ নামে একটি অপহরণ চক্রকে আটক করে পুলিশে দিয়েছে বাংলাদেশিরা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একজন অপহরণকৃত ব্যক্তিকে, যাকে 4 দিন ধরে নির্যাতন করছিল মুক্তিপণ আদায়ের জন্য। দর্শক, সংবাদ শেষ করব আওয়ামী লীগ আমলে গুমের শিকার পরিবারগুলোর খবর দিয়ে। 16 বছরের কর্তৃত্ববাদী সরকার শেখ হাসিনার আমলে গুম, খুন ও নির্যাতন হওয়া ব্যক্তিদের 5 আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা খোঁজ খবর নেয়নি বলে অভিযোগ করেছেন গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা। এই সময় গুম হওয়া ব্যক্তিদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে ভুক্তভোগীর পরিবার। অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিএনপি সরকার গঠন করলে গুম, খুনের বিচার সহ ভুক্তভোগীদের আর্থিক প্রণোদনা দেওয়া হবে। আরও জানাচ্ছেন ইলিয়াস মাদবর। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউট এর আয়োজনে সংঘাত পরবর্তী বাংলাদেশে সত্য ও নিরাময়ের উদ্যোগের উপর বিশেষজ্ঞ আইইডি পরামর্শ সেমিনার অনুষ্ঠিত হয়। তাদের আর কয়বার বলতে হবে, মানে বলেই তো যাচ্ছেন সবাই তাদের কাহিনীগুলো। আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া পরিবার থেকে কথা বলেন বৃষ্টি বেগম। তিনি বলেন, 2012 সালের 24 আগস্ট গুম হয় তার স্বামী। ছাত্রদের সাথে সবাই এক হয়েছে, আজকে সবাই স্বাধীন বাংলাদেশ পেয়েছে, কিন্তু আমি পাই নাই। আমার মতো গুণ খুন পরিবাররা পাই নাই। এই অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসছে, আমরা তার থেকে আশা করেছিলাম অন্তবাকে তিনি আমাদের জন্য আর কি একটা সুখবর আনবে বা আমরা জানতে পারবো, কিন্তু আজকে 1 বছর পূর্ণ হয়েছে, কিন্তু আমরা আজও জানতে পাইনি। গুম থেকে ফিরে আসার পর জীবিকার তাগিদে ব্যাংক লোন নিতে গেলেও কোনো রকম সহযোগিতা পাননি বলে জানান ব্যারিস্টার আরমান। আপনাকে চ্যানেল দুনিয়ার এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নেই, আপনি যদি তহবিল গঠন করার উদ্যোগ গ্রহণ করেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে একটু টাকা খরচ করতে হবে না, সারা দুনিয়ায় গিয়ে আসবে এই ভিক্টিমদের পুনর্বাসন। আমাদের এই পুরো চিন্তাটাকেই ঘুরিয়ে ফেলতে হবে। আমলারা সিদ্ধান্ত নেয়, ক্ষমতাশালীরা সিদ্ধান্ত নেয়, তারাই আজ পর্যন্ত আমাদের উপর অত্যাচার করে গেছে। এবং সত্যিকার অর্থে আমরা যদি এই জুলাই অভ্যুত্থানের কথা যদি বলি, আমরা কেন এটা পেরেছি, কারণ ওই ক্ষমতাশালীদের থেকে আমরা ক্ষমতা কেড়ে নিয়েছি। এবং আজকে যদি এই পর্যায়ে আমরা সেই জিনিসটা না করতে পারি, তাহলে ক্ষমতা তাদের হাতেই থেকে যাবে। অনুষ্ঠানে তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন বলেন, দেশ ও সার্বভৌমত্বের স্বার্থে সবাই একসাথে কাজ করলে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। যেখানে গুম হবে না, খুন হবে না, রাজনৈতিক হয়রানি হবে না, মানুষ সত্য কথা বলার কারণে, ন্যায়ের কথা বলার কারণে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হবে না, এমন বাংলাদেশটাই তো আমরা সবাই চাই। ফ্যাসিজম আমলে যারা কথা বলেছিল তারাই গুম হয়েছিল। এ সময় গুম হওয়া পরিবারকে আর্থিক প্রণোদনা দেওয়ার আহ্বান জানান ভুক্তভোগীরা। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।